আমার স্বামী পরক্রিয়া করেছে আমার মেয়ে টিউশন টিচারের সাথে। এমনকি ওরা অগণিতবার শারীরিক সম্পর্ক করেছে। তাদের সম্পর্ক কেবল কথা বলা বা প্রেম পর্যন্ত সীমাবদ্ধ নেই। খুবই নোংরামি পর্যায়ে চলেছে ওদের সম্পর্ক। এসব কি বলছিস তুই জবা? ইরফান কত ভালো মানুষ আমরা সবাই জানি। ইরফান কত ভালো তা তোরা জানিস। আর ও কতটা সেক্স অডিক্টেড, পারভার্ট, আর নারীর শরীরের প্রতি ওর কী পরিমাণ লোভ তা আমি জানি। আমি তো ওর স্ত্রী, 11 বছর যাবৎ সংসার করেছি, ওকে ভালো করেই চিনি। ইরফান সিনথিয়ার অবৈধ সম্পর্কে অনেক দিন যাবতই চলছে। জবার বান্ধবী ঈশা বলল, তুই কিভাবে এইসব জানলি? নিজ চোখে দেখেছিস? না, নিজ চোখে সরাসরি দেখিনি, আবারও দেখেছি। আগে একজন আমাকে ফেক আইডি থেকে কিছু ছবি পাঠিয়েছে, সেখানেই প্রমাণ হয়েছে ওরা অবৈধ সম্পর্কে জড়িত। কম অন জবা কামন জবা, একটা ফেক আইডির কথা তুই বিশ্বাস করে নিলি? ছবিগুলো তো ফেকও হতে পারে। তোর মনে হয় আমি ভালোভাবে তদন্ত না করে কারো কথা বিশ্বাস করব না? আমি জবা চৌধুরী, কোনো কিছু স্পষ্টভাবে না জেনে কিছু বলি না। ফেক আইডির সেই মহিলা তো, তাও আমি জানি। আমি সব জানি, সব প্রমাণ আমার কাছে আছে। তাহলে কি করবি? আগে সিনথিয়াকে দেখি, তারপর ইরফানকে দেখব। দুটো এমন অবস্থা করব যে মরতে চেয়েও পারবে না। ওদের নিঃশ্বাস নেওয়ারও আমি কষ্টকর করে দেব। সিনথিয়াদের বাসায় সবাই থ থমথমে মুখে বসে আছে। অপরাধী ভঙ্গিতে সিনথিয়া বসে কাঁদছে, দুই গালে চড়ে দাগ। ফর্সা মানুষ হওয়া চড়ের দাগ আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। লাল হয়ে গাল দুটো কুঁকড়ে লাগছে। সিনথিয়ার মা নীলুফা বেগম পরিবারের সবার সামনে দাঁড়িয়ে বলছে, তোর মতো বেশ্যাকে আমি জন্ম দিয়েছি। ভাবতেই ঘৃণা হচ্ছে। সিনথিয়ার চোখ থেকে অনবরত পানি পড়ছে। কিছুক্ষণ আগে জবাব জবা নামের একটা ভদ্র মহিলা সিনথিয়াদের দরজায় নক করলো। দরজা খুললো সিনথিয়ার বড় বোন সীমা। দরজা খুলতেই ওর নাকে দামি পারফিউমের মিষ্টি ঘ্রাণ লাগলো। জবাকে দেখে বেশ কিছুটা সময় তাকিয়েছিল সীমা। জবার কাপড়, গহনা, চেহারা, অভিবাত্যে আলাদা ছাপ। দেখেই বোঝা যায় বেশ ধনী পরিবারের লোক। দেখতে তেমন ফর্সা না, তবে বেশ মিষ্টি। প্রথম দেখায় চোখে ভালো লাগে তেমন। জবাকেও চিনতে না পেরে সীমা বলল, কি, কাকে চাই? জবা সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসতে পারি? সীমা বলল, সরি, আপনাকে ঠিক চিনলাম না, ভিতরে গিয়ে পরিচয় দিন। সীমা অনিচ্ছা সত্ত্বেও জবাকে ভিতরে নিয়ে গিয়ে বলল, প্লিজ বসুন। জবা বসতে বসতে বলল, আজ তো শুক্রবার, তার উপর এখন দুপুরের পরের সময়, নিশ্চয় আপনাদের ঘরে সবাই ঘরেই আছে। সীমা কিছুটা ভেবে বলল, জি আছে, কিন্তু আপনারা কাকে চাই? প্লিজ সবাইকে ডাকুন। এবার সীমা বেশ বিরক্ত হলো। বিরক্তি মাখা কণ্ঠে বলল, আপনি তখন থেকে নিজেই হুকুম করে যাচ্ছেন, কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না। কাকে চাই, কেন এসেছেন, নিজের পরিচয়ও দেননি। জবা স্থির হাসলো, তারপর বলল, আপনার বোন সিনথিয়া আমাকে খুব ভালো করেই চেনে, তাকে ডাকুন, সাথে পরিবারের বাকি সবাইকেও। প্লিজ জলদি করুন, আজ আপনাদের জন্য দারুণ সারপ্রাইজ আছে। প্লিজ পরিবারের সবাইকে ডাকবেন, তবে হ্যাঁ, ঘরের বাচ্চারা থাকলে তাদের ডাকবেন না। আসলে বড়দের এসব কথা বাচ্চাদের শোনা ঠিক হবে না। সীমা মনে মনে ভাবল, হয়তো সিনথিয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সীমা মনে মনে বলল, যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসেন তাহলে তো ওর কপাল
খুলে যাবে। মহিলাকে দেখলেই বোঝা যায় খুবই ধনী। আমাদের গেটের সামনে দেখলাম দামি গাড়ি দাঁড় করানো। নিশ্চয় ওই মহিলাই। সীমা সবাইকে ডাকলো। কিছুক্ষণের মধ্যেই সবাই সামনের রুমে এসে হাজির হলো। সিনথিয়া, বাবা মা, সীমা, সীমার স্বামী, বড় ভাই ভাবি। সিনথিয়া জবাকে দেখতেই ভূত দেখার মতো চমকালো। ওর মুখটা ভয়ে চুপসে গেল। জবা সিনথিয়াকে দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সবাই বসার পর সিনথিয়ার বাবা হক সাহেব জিজ্ঞেস করলো, জি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জবা তাকে সালাম দিয়ে বলল, আমার নাম জবা চৌধুরী। আমার স্বামীর নাম ইরফান চৌধুরী। আমার স্বামী আর আপনার ছোট মেয়ে সিনথিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক চলেছে। আপনার ছোট মেয়ে আমার সতীন হওয়ার চেষ্টা করছে। সে কারণে আমি আসলাম তাকে সতীন করে নেওয়ার প্রস্তাব দিতে। সবার মাথায় নিঃশব্দে বাজ পড়ল। হক সাহেব বেশ রাগান্বিত হয়ে বলল, কি যা তা বলছেন এসব? জবা মৃদু হেসে বলল, উত্তেজিত হবেন না। আমি সব না জেনে আপনাদের কাছে আসিনি। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই যে আপনাদের মেয়ে নামে মিথ্যে অপবাদ দেব। আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন। সবাই সিনথিয়ার দিকে তাকালো। ওর মাথা নিচু করে রইল। জবা হেসে বলল, সে কিছু বলতে পারবে না। বলার মতো মুখ তার নেই। আমি বিস্তারিত সব বলছি। আর আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ দয়া করে কথার মাঝে কথা বলবেন না। কেউ আমার কথার মাঝখানে কথা বললে আমার মেজাজ খারাপ হয়। তবে কথাগুলো বলার আগে কিছু ছবি দেখায়। জবা ওর হাতে থাকা আইপ্যাড থেকে কিছু ছবি বের করে সিনথিয়ার পরিবারের সবাইকে দেখালো। ছবিগুলোতে সিনথিয়া আর ইরফান খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। ছবিগুলো সিনথিয়ার বাবা, বড় ভাই আর দুলাভাই একবার তাকিয়ে দ্বিতীয়বার তাকানোর সাহস পায়নি। সীমা, সিনথিয়া ভাবি, কণিকা আর নীলুফা ছবিগুলো দেখার পর তাদের ভিড়মিতি খাবার জোগাড় হলো। ছবিগুলো এতটাই অন্তরঙ্গ যে কেউ দেখলে তার মুখ হা হয়ে যাবে, লজ্জায় চোখ বন্ধ হয়ে আসবে। জবা বলল, ছবিগুলোকে নকল ভাববেন না, কারণ ছবিগুলো আপনার মেয়ের ফোন থেকেই নেওয়া হয়েছে। তার ফোন থেকে আমি তার এবং ইরফানের বিষয়ে বিস্তারিত জেনেছি। ঘন্টার পর ঘন্টা তার চ্যাটিং করতে। গত বছর তারা দুজন কক্সবাজার পর্যন্ত ঘুরে এসেছে। দুটো ছেলে মেয়ে কক্সবাজার পর্যন্ত গিয়েও কি কি করতে পারে তা নিশ্চয় আপনাদের বুঝিয়ে বলতে হবে না। আমার স্বামী ইরফান ধনী ব্যবসায়িক মানুষ। সে ব্যবসা করতে ভালোবাসে। যে কোনো বিষয়ে তার গিভ অ্যান্ড টেইকে নিয়মে চলে। আপনার মেয়ের থেকে সে অনেক কিছু পেয়েছে, ফলে আপনার মেয়েকেও অনেক কিছুই দিয়েছে। আপনার মেয়ে কুইজ প্রতিযোগিতায় ল্যাপটপ জিতে, লাইব্রেরিতে আইফোন জেতে, সে হাতে সরো 3 লাখ টাকা দামের ঘড়িও পরে ঘোরে। লটারিতে এসব সত্যি জেতা যায়? আপনাদের বিষয়ে সব খোঁজ নিয়ে যা জানলাম, মধ্যবিত্ত হলেও বেশ সম্মানধারী মানুষ আপনারা। বিলাসিতা করার মতো সামর্থ্য আপনাদের নেই। আচ্ছা, আপনার মেয়ের দামি দামি ড্রেস দেখে কখনো জানতে চাননি কোথায় পায় সে এসব? বুঝলাম, ফোন, ল্যাপটপ, লটারি কিংবা প্রতিযোগিতায় বলতে চালিয়ে দিয়েছে। তবে আপনাদের মেয়ে যেভাবে চলাফেরা করে তাতে তাকে উচ্চবিত্ত লাগে। কখনো মনে প্রশ্ন জাগেনি, যেখানে আপনারা এত সাধারণ জীবনযাপন করেন সেখানে আপনাদের মেয়ে এত বিলাসিতা করে কি করে করে? সীমা সিনথিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই না বলতিস ইরফান সাহেবের মেয়েকে প্রাইভেট পড়াস, মাসের 10,000 টাকা দেয় টিউশন ফি, টিউশনের টাকা দিয়ে এইসব কিনিস? তাহলে এইসব করে কিনতিস? সিনথিয়ার মাথা নিচু করে রইল। জবা বলল, হাসলেন আপা?
আমার মেয়ের বয়স 7 বছর, এবার কেজি 1-এ পড়ে। কেজি 1-এ একটা বাচ্চাকে পড়ানো ফি 10,000 টাকা। কোনো মানুষকে টাকা গুনতাই। আপনার বোনকেও প্রতি মাসে 2,000 দিতাম আমার মেয়েকে পড়ানোর বদতে। আপনার বোন আমার মেয়েকে পড়াতে গিয়ে আমার স্বামীকেও পড়ানো শুরু করলো। তাদের মধ্যে সম্পর্ক অনেক গভীর। ইতিমধ্যে তারা কতবার ফিজিক্যাল রিলেশন করেছে তার হিসেব নেই। আমার স্বামী নিশ্চয় ওকে বলেছে বিয়ে করবে, কিন্তু ট্রাস্ট মি, ও কখনোই তা করতো না কিংবা করবে না। প্রথম এবং শেষ কথা, সে মরার আগ পর্যন্ত আমার সাথে থাকতে বাধ্য, কারণ তার বিষয় সম্পত্তি সব আমার নামে। আমাকে ছাড়লে সে পথের ভিখারি হয়ে যাবে। আপনাদের মেয়েকে বলুন আমি ওই লম্পটটাকে ছেড়ে দিচ্ছি, ও ওই ভিক্ষুকটাকে বিয়ে করে নিক। আমার কথা বিশ্বাস না হলে আমার কাছে কিছু ভিডিও আছে। আমার অনুপস্থিতিতে আপনার মেয়ে আমার স্বামী কি কি করতো তার ভিডিও রেকর্ড। একদম ঝকঝকে পিকচার কোয়ালিটি। দেখতে চাইলে দেখাতে পারি। সিনথিয়া জবাব পা জড়িয়ে ধরে বলল, আপা প্লিজ এমনটা করবেন না। জবাব সিনথিয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমাকে আপা নয় ম্যাডাম ডাকো। আপা ডেকে আমার সাথে সম্পর্ক গড়ার কোনো কারণ নেই। তুমি তো ইরফানকে খুব ভালোবাসো, তো ওকে বিয়ে করে নিও। কয়েক মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ইরফান আর আজ ইরফান চৌধুরী হয়েছে আমার বাবার টাকার বদলেতে। সে টাকা পেয়ে আমাকে ধোঁকা দেবে, কিন্তু আমি তো ওকে শাস্তিতে থাকতে দেব না। ওর শান্তি হারাম করব শুধু। দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। ও হ্যাঁ, আমার টাকার কোনো তোমার আইটিপিতে আমার কাছেই আছে। কতদিন আগে তোমার ফোনটি চুরি হয়েছিল, সেটা আমি করেছিলাম। তোমার ল্যাপটপটা প্লিজ নিয়ে আসো। 1.5 লাখ টাকার ল্যাপটপ। আর গত বছর থেকে যাবৎ, মানে গত 1 বছরে ইরফান তোমার পিছনে 6,90,000 টাকা ব্যয় করেছে, হয়তো এর চেয়েও বেশি। কিন্তু ইরফান আমাকে এতটাই হিসাব দিয়েছে। যাক, এসব কিছুই তো হিসাব করে চলে না। আমি ইরফানের হিসাব মেনে বাকিটা ছেড়ে দিলাম। এই 6,90,000 টাকা 2 মাসের মধ্যে তুমি আমাকে ফেরত দেবে। বাকি যে টাকার হিসাব পাইনি সে টাকা তোমাকে ভিক্ষা দিলাম। 1 মিনিট, তোমাকে পুরো টাকাটা দিতে হবে না। তুমি আমাকে 6 লক্ষ দেবে। বাকি যে টাকার হিসাব পাইনি এবং সাথে 90,000 টাকা তোমার রেড। আমার স্বামীকে যে বিছানায় সুখ দিয়েছ তার রেট। আমার টাকাটা যত জলদি পারো ফেরত দিতে, নয়তো তোমার আর ইরফানের যে ভিডিওগুলো আছে সেগুলো ডার্ক ওয়ার্ডের সাইডে বিক্রি করে এর চেয়েও বেশি টাকা পাবো আমি। এখন তুমি ইরফানের নামে রেপ কেস, মামলা ফামলা যা খুশি করতে পারো। ওই কুকুরটাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কই যাও, ল্যাপটপ নিয়ে আসো। সিনথিয়া জবার কথায় কণ্ঠে শীতলতা শুনে এতটাই হতভম্ব যে কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। ধারা কণ্ঠে বলল, গতকাল আমার ল্যাপটপটাও চুরি হয়ে গেছে। জবা হেসে বলল, নো প্রবলেম, তুমি আমার ল্যাপটপটার দাম দিয়ে দিও। তো তুমি আমাকে মোট টাকা দেবে 7,40,000। জবা হক সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনি খুব ভালো মানুষ। আপনার সম্পর্কে সব খোঁজ নিয়েছি। আপনার বড় মেয়েটিও চমৎকার মানুষ। তবে ছোট মেয়েটি পতিতা হলেও কিভাবে, নাকি ছেলেবেলা আদর দিয়ে সব সময় মাথায় তুলে রেখেছেন। কথাগুলো আমি বাইরে বলতে পারতাম, চিৎকার চেঁচামেচি করতে পারতাম, কিন্তু তাতে আপনার এবং আমার 2 পরিবারের মানহানি হতো। আপনি এবার ভেবে দেখুন মেয়েকে কি করবেন। আর আপনার মেয়ে ভাবুক,
কি করে আমার টাকা শোধ দেবে? আমি আর কথা বলবো না, চললাম। জবা যেমন নিঃশব্দে এসেছিল, শীতল কণ্ঠে কথাগুলো বলে তেমন নিঃশব্দে চলে গেল। জবার কথায় সবাই একটা হতভম্ব যে ওর কথার পিঠে কেউ কিছুই বলতে পারল না। সবাই হতভম্ব হয়ে যায়, যার স্থানেই বসে রইল। জবা চলে যেতেই নীলুফা বেগম দাঁড়িয়ে সিনথিয়ার কাছে গিয়ে ওকে অনবরত চড় মারতে লাগলো, যতক্ষণ না সীমার বর শফিক তাকে থামালো। চড় খেতে খেতে সিনথিয়ার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। সিনথিয়া মা চিৎকার করে বলল, তোর মতো বেশ্যাকে আমি পেটে ধরেছিলাম ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তোর মতো কুলাঙ্গা আমার গর্ভে কি করে জন্ম হলো? সিনথিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ থেকে অনর্গল জল পড়তে লাগলো। বাসার কাছে কারো কাছে ক্ষমা চাইবার মতো কিংবা কিছু বলার মতো মুখ ওর নেই, তাই চুপ করে দাঁড়িয়ে ওর মার হজম করছিল। নীলুফাকে শফিক থামাতেই সীমা গিয়ে ঠাস ঠাস চর বসিয়ে দিল সিনথিয়ার গালে। তারপর বলল, এর আগে তুই একটা ছেলের সাথে রিলেশনে ছিলিস, তখন আমি সাবধান করে দিয়েছিলাম যাতে এসব চক্করে না পড়িস। তুই তখন আমার কথা মেনে বলেছিলিস, আচ্ছা প্রেম টেম করব না। তো এখন প্রেম না করেই তুই ধাত ধান্দা শুরু করেছিস। শেষে বাবা তোমার মেয়ে অনেক কথা জেনেও আমি চুপ ছিলাম। আজ সব বলছি শোনো। বহু বছর আগে যে নিহাত স্যার আমাকে পড়াতো, তোমার মেয়ে এখন হয়তো তার সংসারও ভাঙার পায়তারা করছে। সিনথিয়া অবাক হয়ে সীমার দিকে তাকালো। সীমা বলল, অমন করে তাকিয়ে কি দেখছিস? ভাবছিস নিহার স্যারের কথা কি করে জানলাম? তোর বেস্ট ফ্রেন্ড হেনার সাথে কয়েকদিন আগে নিজের রুমে বসেছিলি না? নিহাত স্যারকে তার চাই, তার জন্য যা যা করতে হয় করবি। সেই দিন আড়ালে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি আমি। তারপর নিহাত স্যারের সম্পর্কে খোঁজ নিয়েছি। বাবা, নিহাত স্যার বিবাহিত, তার সংসার আছে, ফুটফুটে একটা মেয়ে আর তার স্ত্রী। তাদের বিয়েও হয়েছে অনেক বছর। খুব ভালো মানুষ নিহাত স্যার এবং তার পরিবার। কিন্তু তোমার অসভ্য এর মেয়ে তার সুন্দর সংসার ভাঙতে চাইছে। সীমা সিনথিয়াকে আরেকটা চড় মেরে বলল, হারে, আমাদের মধ্যে কারো চরিত্র তো এত নোংরা না, তবে তোর চরিত্র এমন পচা গুড় মতো কেন হলো? কারো মতো হয়েছিস তুই। নীলুফা দাঁতে দাঁত চেপে বলল, ছোট খালার মতো সোনাল হয়েছিস? ওর ছোট খালাকেও বাবা এর কারণে ত্যায্য করেছিল। যৌবনকালে ছেলেদের সাথে তার ফষ্টি নষ্টি বেশি ছিল। পালিয়ে বিয়ে করার বাবা তার সব কিছু থেকে ওকে বর বেদখল করেছিল। ভুলটা আমাদের। ওর এইচএসসি পরীক্ষার পর ওর ছোট খালার কাছে যেতে দেওয়া উচিত হয়নি। তখন সেখানে গিয়ে 3 মাস থেকে আসার পর থেকেই সরল সহজ মেয়েটা কেমন বদলে গেছে। ছোট খালার গায়ে বাতাস লেগেছিস? লোকে বললে না, সৎসঙ্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই কুত্তিটা নিশ্চয় কিছু তো এমন করেছে যে আমার মেয়েটা ধীরে ধীরে ওর মতো হয়ে গেল। সীমা বলল, কিরে বলবো, নিহাত স্যারের সংসার ভাঙা শেষ করেছিস নাকি? এখনো কিছু করিসনি? সিনথিয়া চুপ করে রইল। সিনথিয়ার ভাই সোহান বলল, এখন চিল্লাপাল্লা বন্ধ করে ওকে জিজ্ঞেস করো 7.5 লক্ষ টাকা কি করে দেবে। ইরফান চৌধুরীর স্ত্রী যা বলে গেলেন তাতে মনে হয় মহিলা খুব ডেঞ্জারাস, সহজে ছাড়বেন না। হক সাহেব এতক্ষণ চুপ থাকলেও এবার বলল, যে অপকর্ম করেছে তার অপকর্মের ফল সে ভোগ করবে। আজ থেকে আমার মেয়ে একটাই, ওকে বের হয়ে যেতে বলো, তারপর যা খুশি করুক, যেভাবে খুশি টাকা দিক। হক সাহেব উঠে নিজের রুমে চলে গেলেন। নীলুফা সিনথিয়ার মুখে এক দলা থুথু ছিটিয়ে চলে গেল। সবাই যে যার যার মুখে ওকে
কথা শুনিয়ে চলে গেল। সিনথিয়া ভাবি ঝুমা ওর কাছে এসে বলল, রুমে যা, বাবা এখন মাথা গরম, রাগ পরে বুঝিয়ে বলবো। ও ঝুমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কষ্টে অপমানে কোনো কথাই বলতে পারলো না। ঝুমা ওর কান্না দেখে মনে মনে বিরক্ত হয়ে বলল, নিজের আকাম কারণে আবার ঢং মারিয়ে কাঁদবে। কারো সংসার ভাঙতে চাওয়া মস্ত বড় গুনাহের কাজ। আর তুই তো পরক্রিয়া মাহিরে ইরফান চৌধুরীর সংসার ভেঙেছিস। তোর স্যার নিহাদের সংসার ভেঙেছিস কিনা তাও তো জানি না। আমার সংসার ভাঙার জন্য তো কম চেষ্টা করিসনি। তোর ভাইয়ের জন্য সুন্দর মেয়ে আনতে চেয়েছিলাম। তোর মা বাবা আমার মতো শ্যামলা মেয়েকে পছন্দ করেছে বলে কম জ্বালিয়েছিস আমাকে। কথায় কথায় বলতি তোর ভাইয়ে আবার বিয়ে করাবি। ভাগ্যিস তোর মা বাবা ভাই তোর মতো না, নয়তো একদিনে আমার সংসার ভাঙা শেষ করতি। রাক্ষসী যেখানে যার ঘরে যায় তার সংসারে বদনজর দেয়। মনের কথা মনে চেপে ঝুমা বলল, যা নিজের রুমে যা, আমি দেখি বাকিদের বোঝাতে পারি কিনা। সিনথিয়া কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ঝুমা বিরক্তি প্রকাশ করে খুব খারাপ কথা বলল, বেশ্যাগিরি করে আবার ন্যাকামি মারাচ্ছে। জবা পরক্রিয়া ভঙ্গিতে রাজকীয় ভঙ্গিতে সোফায় বসে আছে। ওর চাল চালানো একটা রাজকীয় আর অভিজাত্যের ছাপ বরাবরই প্রকাশ পায়। ইরফান অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে ওর অপর পাশে সোফায় বসে আছে। জবা রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, সিনথিয়া ব্যতীত আর কোন কোন মেয়ের সাথে শুয়েছ তুমি ইরফান? আর কারো সাথে না। তুমি বললেই তো আমি বিশ্বাস করব না। তোমার মতো পারভার্টকে আমি ভালো করেই চিনি। সত্যি বলছি, তুমি ব্যতীত আমি কাউকে ভালোবাসি না। সিনথিয়া আমাকে ট্র্যাপে ফেলেছে। আমি ভ্রমণের মধ্যে ছিলাম। জবা হাসলো, রক্তহীন করে দেওয়া ঠান্ডা হাসি। ইরফান জবাবে হাসিকে চেনে। ও জানে জবা ওর সাথে এখন ভালো কিছু করবে না। ও চাইলেও জবাকে ছাড়তে পারবে না। সে পথ জবা রাখেনি। জবাকে ছাড়া মানে ওর পথের ভিখারি হয়ে যাওয়া, সাথে 50 কোটি টাকার দেনা মাথা। দেনা ওকে খুন খুন করে ফেলবে। এখন যেভাবে হোক জবাকে মানিয়ে পর সাথে থাকতে হবে। একবার সব নিজের প্ল্যান মতো হলে ওর নিজেই জবাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কিন্তু এত বছরে করা পরিকল্পনা কি ভুলের পণ্ড হলো তা বুঝতে পারছে না। সিনথিয়ার সাথে ওর সম্পর্ক বিষয়টি জবা কিভাবে জানলো সেটাও বুঝতে পারছে না। এ বিষয়টাও জবা জানার পর এখন ওর পরিকল্পনা আবারও শুরু করতে হবে। রাগে ইরফানের গা থথা করে কাঁপছে। মন চাচ্ছে এক্ষুনি জবাকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু সেটা সম্ভব না। ওর এখন জবাকে তোষামত করতে চলতে হবে। জবাকে আবার নিজের হাতে আনতে হবে। ইরফান জবার হাত ধরে বলল, একবার ক্ষমা করে দেখো, আমি পাল্টে যাব। তোমায় আর অভিযোগ করার সুযোগ দেব না। জবা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ও ইরফানকে নিয়ে ভাবছে না। ইরফানকে কিভাবে শায়েস্তা করবে তাও জানে না। তবে ও ভাবছে, নিহার সাহেবের স্ত্রীর কথাই কেন আমাকে ইরফান এসব খবর দিল। জবা আর ইরফানের 7 বছরের একমাত্র মেয়ে যারার বয়স 7 বছর। ওকে পড়ানোর জন্যই সিনথিয়া যারার বাড়িতে এসেছিল। জবা নিজেই খুব আদর করে সিনথিয়াকে নিজ বাড়িতে ঢুকিয়েছিল। আজ মনে হচ্ছে দুধকলা দিয়ে কালসাপ পুষেছে এতদিন। এই মেয়েটা জন্য কি করেনি জবা, অথচ এই মেয়ে জবার স্বামীকে চুরি করলো। সিনথিয়ার সাথে জবার পরিচয় হয় 2 বছর আগে খুলনায়। তখন সিনথিয়ারা খুলনায় থাকতো। ওর বাবা পোস্টিং সেখানে ছিল। জবার এক বান্ধবীর বাড়ি পার্টিতে দেখা হয়েছিল প্রথম। তখন সিনথিয়া কেবল ইন্টার পরীক্ষা দিয়েছে। চমৎকার দেখতে এই মেয়েটিকে প্রথম দেখে জবার ভালো লেগেছিল। তাছাড়াও বলে না, চরিত্রহীনদের কথা মিষ্টি হয়,
তেমনই মিষ্টি কথার সিনথিয়ার। যেমন মিষ্টি মন ভোলানো কথা তেমনই দেখতে সুন্দরী। সব মিলিয়ে সিনথিয়া সহজে মানুষকে নিজে আসে আনতে পারত। জবার বান্ধবী হেনা, ছোট বোন হিমি বান্ধবী ছিল সিনথিয়া। হিমির কারণেই হেনার বাড়িতে যাতায়াত ছিল সিনথিয়ার। সেই দিন সিনথিয়ার মিষ্টির কথা শুনে ওর চমৎকার রেজাল্ট আর দারুণ সৌন্দর্য দেখে অনুভূতি হয়েছিল জবার। তারপর গত বছরের শহরে একদিন দেখা হওয়ার পর জবা নিজেই সিনথিয়াকে নিয়ে কফি শপে যায়। জবা ওকে নিজের ছোট বোনের মতো মনে করেছিল। কফি শপে নিয়ে অনেকক্ষণ গল্প করে দুজনে। এক পর্যায়ে জবা জানতে পারে সিনথিয়া টিউশনি করায়, প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ায়, কিন্তু এ শহরে নতুন হওয়ায় তেমন টিউশনি পাচ্ছে না। ফলে ওর বাবার দেওয়া হাত খরচে চলতে ওর খুব সমস্যা হয়। সে কারণে জবা বলল, আমার মেয়েকে পড়াবে, এবার নার্সারিতে পড়ে, তুমি চাইলে পড়াতে পারো। সিনথিয়া খানিক খুশি হয়ে বলছিল, তাহলে তো খুবই ভালো হয়, আমার হাত খরচ হয়ে যাবে। আরও কয়েকটা টিউশনি খুঁজছি। আচ্ছা, যতদিন আরও টিউশনি না পাও ততদিন আমার নিয়ে যারাকে পড়াও, তারপর টিউশনি পেলেও একটা সময় ঠিক করে ওকে পড়াবে। আচ্ছা আপু, স্যালারি কত চাও বলো? নার্সারির বাচ্চা আর কত স্যালারি চাইবো? 2000 দিতে পারবেন? ওকে, তাহলে তুমি কাল না শুক্রবার আমার বাসায় এসো, তখন যারার সাথেও কথা বলবে। যারার বাবাও শুক্রবারে থাকে, তার সাথেও কথা বলতে পারবে। আচ্ছা আপু। আচ্ছা আমি তবে চলি। সিনথিয়াকে জবার খুব বেশি ভালো লাগতো। তার প্রধান কারণ ছিল সিনথিয়া দেখতে অপূর্ব সুন্দরী। কালো দীঘল চোখ, চোখের পাপড়ি ঘন, কুচকুচে কালো ভ্রু, এত সুন্দর আটকরা ভ্রু সচরাচর চোখে পড়ে না। ঠোঁট পুরনো টকটকে গোলাপি, হাসলে গালে টোল পড়ে, দুধে আলতা গায়ের রং, সব মিলিয়ে সৃষ্টিকর্তা খুব নিখুঁতভাবে ওকে সৃষ্টি করেছে। চেহারার রাজ্যে সকল মায়া, ওই মায়াময় চেহারার অভিভূতপূর্ণ সৌন্দর্য ওর ভিতরে কুসংস্কৃতি মানুষটাকে ঢেকে ফেলেছিল। শুক্রবার বিকালে সিনথিয়া জবা বাড়িতে গিয়ে বেশ বড় ধাক্কা খায়। এত বড় মহলের মতো বাড়ি ও কখনো ভেতর থেকে দেখেনি। সব কিছুই কেমন পরিপাটি, সাজানো গোছানো। ঘরের প্রতিটি কোণায় ঐশ্বর্য আর আভিজাত্যের ছাপ, যে শিল্পী আঁকা কোনো রাজমহল। জবা সাধারণ শাড়ি পরে সিনথিয়াকে স্বাগতম জানায়। শাড়ির কাজ সাধারণ হলেও খুব দামি শাড়ি, তা বোঝা যাচ্ছে। জবার বাড়ির চাকচিক্য দেখে সিনথিয়া একরকম ঘোরের মধ্যে চলে গেল। ঘোর কাটলো যারার ডাকে। আসতে কোনো অসুবিধা হয়নি তোমার? জি না, আপনি তো আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এখন থেকে ওই গাড়ি রোজ তোমায় নিয়ে আসবে আবার নিয়ে যাবে। তুমি এখানে সকল ফ্যাসিলিটি পাবে। তোমার কাজ শুধু রোজ 1 ঘন্টা আমার মেয়েকে পড়িয়ে যাও। তোমার মনে হতে পারে বেতন কম দিচ্ছি, বাট তুমি যেটা চেয়েছো সেটাই দিয়েছি। তবে তুমি ভেবো না তোমার সুযোগ সুবিধা কম দেব। এখানে তুমি একজন পূর্ণাঙ্গ টিচারের মর্যাদা, সুযোগ সুবিধা পাবে। সিনথিয়ার সাথে কথা বলার সময় ইরফান নামতে লাগলো সিঁড়ি বয়ে, পরনে ট্রাউজার আর কালো রঙের টি শার্ট। ইরফানকে দেখতে অনেকটা টম ক্রুয়ের মতো লাগছে। লম্বা ফর্সা, ক্লিন শেভ করা, দাড়ির নিচে হয়ে আছে, দাড়িতে একটা টোল। এত সুন্দর লাগছিল ওকে যে সিনথিয়ার মনে মনে বলল, হাজবেন্ড হলে এমন হতে নয়তো শালার কামলাদের মতো দেখতে, ওগুলো স্বামী হিসেবে মানাই কঠিন। ইরফান এসে জারার পাশে বলল, হেই সুইটহার্ট, কি করছো? কিছু না, এখন দেখো জারার নতুন টিচার, নাম সিনথিয়া। ইরফান সিনথিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হ্যালো মিস। হ্যালো স্যার, আপনার ছাত্রীর সাথে দেখা হয়েছে? জি না,
জবা বলল, কিছুক্ষণ আগে হঠাৎ করে বাবা এসেছিল, যারা তার সাথে গেছে, এক্ষুনি চলে আসবে। ইরফান বলল, তো মিস সিনথিয়া, আপনি কি করেন? অনার্স করছি। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। খুলনা থেকে ট্রান্সফার হয়ে এসেছি। বাহ, আপনার বাড়ি খুলনা? জি না, আমার জন্মস্থান এখানেই। এখানেই বড় হয়েছি, কিন্তু এসএসসি পরীক্ষার পর বাবার ট্রান্সফার হয়। সে সো আমাদেরও বাধ্য হয়ে চলে যেতে হয়। ওখানেই ইন্টার শেষ করেছি, ভার্সিটিতে ভর্তি হয়েছি। ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগেই বাবা আবার বদলি হলো। আমি খালার বাসায় থেকে পরীক্ষা দিয়েছি। ফার্স্ট ইয়ার পরীক্ষার শেষে এখানে বদলি হয়ে এসেছি। বাহ, বেশ। তখন যারা আস- আসলো, যারা এসে সিনথিয়াকে দেখে সালাম করলো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো। তোমার পুরো নাম কি? ইরফান চৌধুরী। বা সুন্দর নাম। সিনথিয়া জবাকে বলল, আপু আজ থেকেই কি ওকে পড়াবো? তোমার ইচ্ছে। তাহলে কাল থেকে শুরু করি। আজ ওর স্কুল ডায়েরিটা আমাকে দিন, আমি কয়েকটা পেপারে ছবি তুলে নিয়ে যাই, ওদের স্কুলের পড়ার ধরন দেখি, তাতে আমি ওর পড়ার ধাঁচ কিছুটা আইডিয়া করে বাসায় বসে খানিক হোমওয়ার্ক করে আসব। ওকে, দ্যাটস গুড। ওয়েট, আমি নিয়ে আসছি। জবা চলে যেতেই ইরফান বলল, ইউ উইল ডোন্ট মাইন্ড একটা কথা বলি? শিওর। আপনি দেখতে ভয়ঙ্কর সুন্দর। সিনথিয়া লাজুক হাসে, কানের পাশে পড়ে থাকা কয়েক গাছা চুল কানের পেছনে গুজে বলল, ধন্যবাদ। আপনিও কিন্তু দেখতে মাশাল্লাহ। দেখলে মনে হয় না এক বাচ্চার বাবা। ওরা দুজনেই লাজুক হাসলো। রাত 10টায় ইরফানের চোখ বন্ধ করে বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। ওর চোখে ভাবছে সিনথিয়া অপরূপ চেহারা। প্রথম দেখেই সিনথিয়াকে নিজের টার্গেট হিসাবে দেখল ইরফান। মনে মনে বলল, এমন অববাত্য সুন্দরীকে ভোগ না করলে জীবন বৃথা। কপালে কারো ঠোঁটের উন্মাদ পরশে চোখ মেলাবো। ইরফান জবার ওর ঠোঁটে চুমো একে বলল, কি ভাবছো জান? ইরফান জবাকে কোলে বসিয়ে গলার মুখ ডুবিয়ে বলল, তুমি ছাড়া আর কাকে নিয়ে ভাববো বলো? জবা ইরফানের চুল টেনে মাথা তুলে ওর কণ্ঠনালীতে চুমো একে বলল, আমি ছাড়া কারো কথা ভাবতেও জানো না। যদি ভাবি। জবা ইরফানের গলা জোরে কামড় বসায়। তরঙ্গে উঠল ইরফান। জবা বলল, একদম কাঁচা খেয়ে ফেলবো। ওকে খাও, এক্ষুনি খাও। আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। হয় তুমি আমাকে খাও, না হয় তোমাকে খেতে দাও। জবা হাসলো, ভালোবাসা আর ভরসা মেশানো লাজুক হাসি। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে। জবা ড্রয়িং রুমে বসে কোরআন তেলাওয়াত করেছে। পাশে যারাও সিপারা পড়ছে। জবা খুব ফেনা ফ্যাশন সচেতন। স্বাধীনতা নারী হলেও নিজ ধর্মের প্রচণ্ড ভালোবাসা। আল্লাহর প্রতি ওর আগণত বিশ্বাস। ও সবসময় বলে ওর এত সুখী মহান রব দান করেছে, তাই তার শুকরিয়া আদায় করা জরুরি। ইরফান নামাজ রোজা তেমন করে না, অনেকটাই নাস্তিক টাইপ। মাঝে মাঝে মন চায় জুমার মসজিদে যা, নয়তো বাড়ি বসে নামাজ পড়ে না। জবা ওকে এত বোঝায়, ও তাও শোনে না। ইরফান অবশ্য ইচ্ছে করেই নামাজ রোজা করে না। ওর ধারণা, নামাজ রোজা করলে ও যে খারাপ কাজগুলো করছে তাও করতে পারবে না। ইরফানের আসল রূপ আর উদ্দেশ্য থেকে জবা একদমই অবগত ছিল না তখন। যারা কেউ সিপারা পড়ার সহযোগিতা করছিল, এক মধ্যবয়স্ক মহিলা খাদিজা, তিনি হাফেজা। জবার বাড়ির ছুটা কাজের লোকজনও বলা যায় তাকে। পরিস্থিতি তাকে কাজের লোক করেছে। একটা বড় তাকে আজ এক জবা আশ্রিতা আর তার বাড়ির কাজের লোক করেছে। কাজ বলতে তিনি যারা দেখাশোনা করে। তিনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করে, যার কারণে জবা তাকে অনুরোধ করেছে যারাকে কোরআন পড়ান শেখাতে। সে যখন যারাকে কোরআন পড়ান শেখায় তখন যারাও পড়ে।
জবা ভুল হলে তিনি শুধরোনো দেয়। পড়া শেষে জবা বলল, খাদিজা আপা, যারা টিচার কয়দিন যাবৎ যারাকে পড়াচ্ছে, মেয়েটাকে কেমন মনে হয় আপনার? দেখতে অতি সুন্দরী মাশাল্লাহ, যারাকে খুব সুন্দর বুঝিয়ে পড়ায়। আমার তো তাকে ভালোই লাগছে। যাক, আপনার ভালো লাগছে সেই নিশ্চিন্ত ভালোই ভালোই মানুষ। এটা কোনো কথা ন যাবা। আমার ভালো লাগার মানুষই যে ভালো হবে তেমন তো কথা নেই। মহানবীর চাচাদের কি তার ভালো লাগে না? লাগতো, কিন্তু তারা কিন্তু তার বিপক্ষে ছিল। জবা হেসে বলল, আপা, আপনি কত জ্ঞানী! না সোনা, আমি জ্ঞানী না, তবে তুমি মানুষ চেনা চেষ্টা করবে। জি, আচ্ছা। সিনথিয়া আজ পড়তে আসলো সন্ধ্যা নাগাদ। তখন খাদিজা, যারা বা জবা কেউ বাড়িতে ছিল না। ইরফান কেবল একা বাড়িতে। ইরফান ইচ্ছে করেই বাড়িতে একা থাকলো। জবা ইরফানকে আগেই বলেছিল সিনথিয়াকে কল করে বলতে যে আজ যারা পড়াবে না, কিন্তু ইরফান ইচ্ছে করেই তা বলেনি। আজ সিনথিয়াকে নিজের ফাঁদে ফেলার প্রথম টপারটা ফেলবে। ইরফান উন্মুখ হয়ে অপেক্ষা করছে সিনথিয়া আসার। মনে মনে ভাবল, প্রথমবারেই তো আর বিছানা নেওয়া সম্ভব না। প্রথমে কয়েকটা ধাপে কাজ করতে হবে। মেয়েটা পটাতে আমার চেয়েও দক্ষ কেউ আছে, এমন করেই তো জবাকে ফাঁদে ফেলেছিল। নয়তো ওর মতো কোটিপতি মেয়ে আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে জীবনে বিয়ে করতো না। তখন জবা কেবল ভার্সিটিতে ক্লাস শুরু করেছিল। ইরফান তখন ভার্সিটির বেশ পরিচিত সিনিয়র ভাই। ইরফানের অতি সুদর্শন চেহারা, মিশুক চালচলন আর আকর্ষণীয় ব্যক্তিত্বই ওকে সবার কাছে সুপরিচিত করেছে। বিশেষ করে ইরফানের মেয়ে ভক্ত বেশি ছিল। ইরফান দেখতে ভালো, চমৎকার রেজাল্ট, অসাধারণ গানের গলা, সব মিলিয়ে মেয়েদের কাঙ্ক্ষিত পুরুষ ছিল সে। বাইরে সুদর্শন ইরফানকে সবাই চিনলেও ভিতরে কুঞ্চিত। ইরফানকে ওর মা ব্যতীত কেউ চিনত না। সবার কাছে উম, ইরফা এমন প্রতিশ্রুতি তৈরি করেছিল। জবাকে প্রথম দেখে এবং যারার সম্পর্কে সব জেনেই ইরফান জবাকে টার্গেট করে। ইরফান মনে মনে ভেবেই নিয়েছিল জবাকে ওর প্রেমিকা রূপে নয় বরং স্ত্রী হিসেবে গ্রহণ করবে। জবা জয়নাল আবেদিন সাহেবের একমাত্র মেয়ে, তার কোটি টাকার সম্পদের একমাত্র উত্তরাধিকারী। তো জবাকে ওর বাবার টাকার লোভে অনেকেই টার্গেট করেছিল, তবে সবাইকে পটকে ইরফান জিতে গিয়েছিল। সেই দিন হেমন্তে হালকা কুয়াশা ভেজা সকাল ছিল। জবা ভার্সিটির এক কোণে বসে বই পড়ছিল। তার ঠিক অপর পাশে ইরফান। বন্ধু গিয়ে বাগানে আসর বসাই, আমি তোমার মাঝে গেঁথেছি আমার প্রাণ, নিঃশব্দে রাতের মতো অগোচর টান, চোখের ভাষায় লিখেছি যে গান, তুমি কি শুনতে পাও তারই অবিরাম। তোমার হাসিতে রোদেলা সকল, তোমার নীরবে ঝরে নীল বিকাল, স্পর্শ না ছুঁয়েও কত যে অনুভব, তোমার ছায়াতে খুঁজি আমার সব, আমি তোমার মাঝে গেঁথেছি আমার প্রাণ, ভাঙা স্বপ্নে তুমি আমার জ্ঞান, ঝড় এলে পাশে থেকেই অবিচর, তোমার হাতেই আমার সব পথ চল, যদি কখনো হারাও অজানা আমার নামটি রেখে হৃদয়ের মণিকোঠায়, তোমার মাঝেই বাঁচার টান, আমি তোমার মাঝেই গেঁথেছি আমার প্রাণ। জবা বইয়ের প্রাণে তাকিয়ে থাকলেও মুগ্ধ হয়ে শুনেছিল ইরফানের গাওয়া গান। এত দরদ আমার মায়া দিয়ে কেউ গান গাইতে পারে, তার জবার জানা ছিল না। গানের মায়া, গিটারের টুং টুং শব্দে জবার চোখ ফেটে কান্না আসলো। মনে হলো সব থেকে কি যেন নেই ওর জীবনে, কি যেন অসম্পূর্ণতা ঘোরা ওর জীবন, এক অপূর্ণতার তীব্রতা পূর্ণতা পাওয়ার জন্য ছটফট করছে মনের ভিতর। ভালোবাসা নামক পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্যই ছটফট করছে, অথচ কোনো অভাব নেই জবার
জীবনে, তবুও যেন কিসের অভাব ওকে কষ্ট ডুবিয়ে ফেলছে। জবা হুট করে উঠে দাঁড়ালো, ইরফানের কাছে গিয়ে বলল, আজকের পর গান গাইলে আপনার গিটার আমি ভেঙে ফেলবো। ইরফান সহজ, ওর বন্ধুরা বেশ অবাক হয়ে তাকিয়ে রইল জবার প্রাণে। জবা ইরফানের হাত থেকে গিটার নিয়ে সবগুলোই তার ছিঁড়তে নিল। গিটারে তার ছিল না, কিন্তু জবার হাত কেটে গল গল করে রক্ত বের হতে লাগলো। ইরফানের শীতল চোখে জবার প্রাণে তাকালো, তারপর জবার হাত ধরে গিটারটা নিয়ে পাশে রাখলো। জবার কাটা আঙুলে নিজের রুমাল পেঁচিয়ে বলল, গিটারের তার কাটবেন বলেই হতো, আমি কেটে দিতাম। শুধু হাত কাটতে গেলেন কেন? আজ ভাত খাবেন কি করে? এইটুকুতেই জবা নিজের ইরফানের করে দিয়েছিল এ জীবনের জন্য। জবা নিজেও বুঝতে পারল না ওর ভিতরের পরিবর্তন। ও কেবল ব্যাকুল হয়ে পড়ল, সব সময় ব্যাকুল হয়ে থাকতো, যেন কিছুই নেই জীবনে। ইরফানের এক নজর দেখার জন্য ওর চোখ ছটফট করত, কিন্তু ইরফান সবসময় ওকে এড়িয়ে চলতো। দেখে অদেখা করত, যেন জবা কোনো অস্বস্তি নেই। এই এড়িয়ে চলা জবা হৃদয়টাকে রোজ হাজারবার টুকরো টুকরো করত। এইভাবেই ছটফটানিতে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ শেষ হলো। ইরফানের চতুর্থ বর্ষের পরীক্ষাও কয়দিন পর। তারপর আর ইরফান ভার্সিটিতে আসবে না। জবা ভাবলো ওর মনের কথা বলবে। জবা প্রায়ই ইরফানের কাছে যেতে কথা বলতে, কিন্তু ইরফান যেন ওকে পাত্তাই দিত না। আজ জবা ইরফানের কাছে গিয়ে বলল, কি করছেন ইরফান ভাই? ইরফান গম্ভীর মুখে জবাব দিল, নাসার রকেটে বসে আছি। এখানে আমার পাছায় আগুন দিয়ে সে রকেটে আকাশে উড়িয়ে দেওয়া হবে। ইরফানের বন্ধু মহলের হাসি হিড়িক পড়ে গেল। জবা লজ্জিত মুখে তাকিয়ে রইল। ইরফান ওর দিকে খানিকটা ঝুঁকে বলল, এই মেয়ে, সবসময় আমার আগে পিছে থাকো কেন? ডু ইউ লাইক মি? জবাকে দেখে অনেকটাই ভীতু টাইপের মেয়ে মনে হলেও সে প্রচণ্ড সাহসীও। তবে ওর মনের সাহস চেহারা প্রকাশ পায় না। ওই যে একরকম লোক আছে না, যাদের চেহারা দেখলে তাদের ভেতরের কথা ধরা যায় না। জবা তেমনই ধরার মানুষ। ইরফানের প্রশ্ন শুনে জবা দৃঢ় কণ্ঠে বলল, নো। কথাটা শুনে ইরফান খানিক মর্মত্ত হলো। মুহূর্তে ওর চোখ মুখে বিষণ্ণতা ফুটে উঠল। মুহূর্তে জবা বলল, আই ডোন্ট জাস্ট লাইক ইউ, আই লাভ ইউ। জবা এমন সাহসিকতা উত্তরে সবাই বেশ অবাক হলো। একটা মেয়ে এতগুলো ছেলের সামনে অবলীয় নিজের ভালোবাসার কথা বলেছে, অথচ তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং ভালোবাসাকে নিজের করে নেওয়ার দৃঢ় প্রত্যয়। জবার কথা শুনে ওর ভাবভঙ্গি দেখে ইরফান মুচকি হাসলো। ওর চোখ মুখে যুদ্ধের জয়লাভ করার উচ্ছ্বাস ঝরে পড়েছে। বলল, আমায় ভালোবাসার কারণ জানি না, অনেক কারণ, স্পেসিফিক কোনো কারণ নেই। প্রথমত, আপনি দারুণ গান গান, আপনার গান আমার ভিতর পর্যন্ত নড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আপনি দেখতে চমৎকার। তৃতীয়, আমি জানি না আপনাকে কেন ভালোবাসলাম। শুধু দুটো কারণে ভালোবাসা সম্ভব নয়। আমার মন কোনো কারণ ছাড়াই আপনার হয়ে গেছে। তো আমার মন যা চায় আমি তাই করি। আমি আমার মনকেই বুঝি না, বারণ করি না, তাকে মিথ্যে আশা দেই না। সে যেমন চলতে চায় আমি তেমন চলতে দেই তাকে। ইরফান একবারও বাঁকা হাসল, পকেট থেকে সিগারেটের প্যাক বের করে ঠোঁটে নিল। দিয়াশলাইট দিয়ে আগুন ধরাতে যাবে অমনি জবা ওর হাত থেকে সিগারেট টেনে ফেলে দিল। তারপর বলল, আজ প্রথম এবং শেষবার বলছি, এরপর যেন কোনো দিন সিগারেট খেতে না দেখি। কথাটা বলে জবা হন হন করে চলে গেল। ইরফান আবারও
মুচকি হাসলো, মনে মনে বলল, মেয়েদের কিভাবে নিজেদের আয়ত্তে আনতে হয় তা আমি ভালো করেই জানি। কয়দিন পর দিনের দ্বিপ্রহরে ভার্সিটির পুকুর পাড়ে পাকা বেঞ্চে একা বসেছিল ইরফান। আজ শুক্রবার, ভার্সিটি বন্ধ, তেমন লোক নেই, কেবল বেশ কিছু শিক্ষার্থী টিউশন পড়তে এসেছে। ইরফানও তেমন টিউশন পড়তে এসেছে। পড়া শেষে পুকুর পাড়ে এসে বসে এক রকমে পুকুরের পানির দিকে তাকিয়েছিল। পুকুরের পানি স্বচ্ছ, বর্ষাকাল শেষ হলে পুকুর পানিতে ভর্তি। এ পুকুরের গভীরতা অনেক, সাঁতার না জানা কেউ পড়ে গেলে বাঁচা মুশকিল। পুকুরের চারপাশে বেশ বড় বড় গাছ, সব মিলিয়ে মনোরম এক পরিবেশ। মুগ্ধতার চোখ বন্ধ হয়ে আসতেই চাইছে। ইরফানের কাঁধে কলেজের সাইড ব্যাগ, পরনে সাদা চেক শার্ট আর জিন্স। তার ঠিক অপর পাশে পাকা ব্রেঞ্চে এসে বসলো জবা। জবার উপস্থিত বুঝতে পেরে ওর দিকে তাকালো ইরফান। জবার পরনে কালো রঙের থ্রি পিস, খোলা চুল মৃদু বাতাসে উঠছে, কপালে ছোট কালো টিপ, চোখে মুগ্ধতা। মুগ্ধ নয়নে ও ইরফানের দিকে তাকিয়েছিল। এই সাধারণত চেহারা জবার মুগ্ধ চোখের দিকে তাকিয়ে ইরফানের মনটা কেমন নড়ে উঠল, যেমন ভেতরে একটা ঝড় শুরু হলো। কিছু অজানা অনুভূতি জন্ম হলো, যে অনুভূতি নামহীন, বর্ণনাহীন। তবে ইরফান নিজ মনে তৈরি হওয়া অনুভূতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে জবার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ওর তীর্যক চাহনি দেখে জবা ওর পাশে গিয়ে বসে বলল, কি ভাবলেন? কোন বিষয়ে? আমার ভালোবাসা গ্রহণ করার বিষয়ে। জবা, শোনেন, আমার মনটা ভীষণ খারাপ, তোমার হেয়ালি কথা শোনার মুড নেই। জবা স্থির চোখে তাকিয়ে বলো, আপনার ধারণা আমি হেয়ালি করছি? অফকোর্স, তোমার মতো ধনী দুলালি আমার মতো নিম্ন ব্যক্তিকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? ভালোবাসা কবে থেকে ধন দৌলত দেখা শুরু করলো? শ্যাট আপ জবা, একটা ফিল্মায়, তাই ডায়লগবাজি করবে না। এখানে অবস্থান ভেদের ভালোবাসাতে হয়, আর আমাদের দুজনের অবস্থান এমন যে একে অপরের সাথে বলাও শোভা পায় না। প্রেমে ভালোবাসা বিয়ে তো দূরের কথা, সে নিজের রাস্তা মাপো। আমার মতো মধ্যবিত্ত ছেলের সাথে গেম খেলা বন্ধ করো। আমি তোমার বাবার কোনো পাপেট না যে যতক্ষণ মন চাইলো তুমি খেলে, খেলা শেষ ছুঁড়ে ফেলে দিলে। ইরফানের কথাগুলো জবার গায়ে খুব লাগলো। ও ইরফানের হাত শক্ত করে ধরে বলল, চলুন। কোথায়? কাজী অফিসে। মানে? আজ এক্ষুনি আমরা বিয়ে করব। আপনার বন্ধুদের খবর দিন। আই Are you out of your mind? No, I am serious. চলুন আমার সাথে। নো নেভার। জবা ইরফানের কলার টেনে ধরে বলল, আপনি আমাকে চেনেন না। আমি যা চাই তা নিজের করেই শান্ত হই। আপনাকে আমার চাই। আজ যদি আপনি আমাকে বিয়ে না করেন, আমি সুসাইড করব। যা খুশি করো। বিয়ে কি ছেলে খেলা? তুমি বললে আর আমি নাচতে নাচতে তোমায় বিয়ে করব? শেষবার জিজ্ঞেস করছি, বিয়ে করবে না আমাকে? ইরফান শক্ত গলায় বলল, না, আমি সাঁতার জানি না। তো জবা ভরা পুকুরে লাফ দিল। ব্যাপারটা প্রথমে ইরফান মজা ভেবে মিনিট খানেক পুকুরে পাড়ে দাঁড়িয়ে স্থির চোখে তাকিয়েছিল। যখন দেখলো জবার মাথা তুলছে না, পরক্ষণই ব্যাগ ফেলে পুকুরে ঝাঁপ দিল ইরফান। কয়েক মিনিট হানে হয়ে জবাকে খুঁজলো। ততক্ষণে কয়েকটা ছেলে মেয়ে জড়ো হয়েছে সেখানে। পাগলের মতো খুঁজতে খুঁজতে ইরফান যখন উপরে তাকালো, দেখলো জবা ভিজে চুলগুলো চুপচুপে হয়ে সিঁড়িতে বসে মৃদু হাসছে। ইরফানের দিকে তাকিয়ে বলল, স্কুলের সুইমিং চ্যাম্পিয়ন ছিলাম জনাব, উঠে আসুন। ইরফান রাগে থরথর করে কাঁপতে লাগলো। মন চাইছে থাপড়ে জবার দাঁত ফেলে দিতে। উপরে উঠতেও লাগলো ওকে থাপ্পড় মারার চিন্তা নিয়ে। কিন্তু জবার কাছে আসতে জবা ভেজে শরীরের জড়িয়ে ধরা ইরফানকে মুহূর্তে ওর সকল
রাগ পানির সাথে বহিত হয়ে গেল। সেই দিন সন্ধ্যায় ওরা বিয়ে করলো। বিয়ের পর প্রথমে জবার বাবা মানতে না চাইলেও কিছুদিন দিনে ইরফান তার মনও জয় করে নিল। ইরফানের পরিবার বলতে ওর মা কেবল, তাকে নিয়ে একসাথে জবা বাড়িতে থাকা শুরু করলো। ধীরে ধীরে জয়নুল আবেদিন তার সকল ব্যবসায়ের পাওয়ার পাওয়ার ইরফানের হাতে দিয়ে দিলেন। ইরফান মধু হয়ে তাদের মাঝে ঢুকেছে বিষ হয়ে, সবাইকে ধ্বংস করে বের হওয়ার জন্য। কিছুক্ষণ পরই সিনথিয়া আসলো। ইরফানের নিচে ওকে দেখেই বেশ খুশি হয়ে তবে নিচে গিয়ে দেখলো সিনথিয়ার সাথে জবাও আছে। জবাকে দেখে ইরফানের সকল উচ্ছ্বাস মুহূর্তে ঠান্ডা পানি পড়ল। চরম হতাশা আর বিরক্ত নিয়ে জবার প্রাণে চেয়ে রইল। জবা ইরফানকে বলল, তুমি সিনথিয়াকে ফোন করে আসতে নিষেধ করনি? বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। চলবে।